স্যার ইদ্রিস আলী শেখ বলছি। হ্যাঁ, ধন্যবাদ, বলুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো স্যার এই মুহূর্তে আপনাদের মানে কি কার্যকলাপ চলছে বা ভাতা বৃদ্ধির কি খবর আছে? দেখুন, প্রথমে আপনার চ্যানেলের মাধ্যমে আমি রাজ্যের সমস্ত এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজারদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনার বিশেষ করে যে শারীরিক অসুস্থতা তার আমি বেশ দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন, তার জন্য যাতে আপনার শরীর দ্রুততার সঙ্গে সুস্থ হয়ে ওঠে এবং আপনি একজন লড়াকু সৈনিক পার্শ্ব শিক্ষকদের। শুধু তাই নয়, আপনার চ্যানেল আমাদের এসএসকেএমএসকে নিয়েও প্রথম থেকেই অনেক মানে লড়াই করেছে, আজও করে যাচ্ছে। তো আমি শুধু পার্শ্ব শিক্ষক সহ এবং এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকাদের আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে অনুরোধ জানাতে চাই, এর আগেও জানিয়েছি, যে আমাদের একজন লড়াকু সৈনিক, যদিও তিনি পার্শ্ব শিক্ষক, তা পার্শ্ব শিক্ষক বা কে সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে সমাজের একজন শিক্ষক, সমাজের একটা অংশ, তাই উনি চরমভাবে বিপর্যস্ত। এমতো অবস্থায় যে যা পারবেন সাহায্য করবেন সবাইকে, যাতে করে ওনার যে চিকিৎসা চলছে এবং সেই চিকিৎসা চালাতে গিয়ে উনি সর্বশান্ত হয়ে গেছেন, যাতে করে উনি তার চিকিৎসাটা কন্টিনিউ করতে পারেন। তার জন্য আমি পার্শ্ব শিক্ষক এবং এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা সহ সমাজের প্রতিটি মানুষের কাছে আবেদন রাখছি। আমার ফোন নাম্বারটা বলে দেবো, ফোন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ, আপনি আপনার নম্বরটা আপনি তো এর আগেও দিয়েছেন ভিডিওতে, তবু একটু বলে দেন যে এই ভিডিওর মাধ্যমে আপনার ফোন পে নম্বরটা আপনি স্ক্রিনে দিয়ে দেবেন, তাহলে সুবিধা হবে। যে যা পারবেন, আমি রাজ্যের সমস্ত শিক্ষকদের বলছি। দিয়ে দেবে। হ্যাঁ, বলুন। দেওয়া যাবে না। তো আমার ফোনপে নাম্বার হচ্ছে 81 67 29 36 40। ফোনপে নাম্বার 81 67 29 36 40। যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ আকারে, মানে হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেখা যাবে, সেটা হচ্ছে আমার ফোনপে নাম্বার। আর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 033 00 10 19 91 24। 033 00 10 19 91 24। আর আইএফএসসি কোড হচ্ছে বড় হাতের PUNB 0033 020। বড় হাতের PUNB 0033 020। তো আপনারা কাইন্ডলি মানে পার্শ্ব শিক্ষকরা কিছুটা দিয়েছে 1020 টাকা এরকম, আপনারাও যারা আছেন আপনারা কিঞ্চিত 50 টাকা 100 টাকা দিলেই হয়তো আমার চিকিৎসাটা চলবে। এবার বল স্যার। ঠিক। স্যার বর্তমানে আপনারা কি কর্মসূচি দিচ্ছেন, মানে সরকারের পাশে আছেন না আন্দোলন যাচ্ছেন? না না, আমরা এই মুহূর্তে তো আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন, আমাদের 24/11/2024 তারিখ, মানে 24শে নভেম্বর কলকাতায় একটা সভা হয়েছিল। সমস্ত সংগঠনের ঐক্যবদ্ধভাবে সভাটা করা হয়েছিল। হয়তো কোনো সংগঠনের নেতৃত্ব আসেনি, না আসলেও তারা পরবর্তী পর্যায়ে আমাদের ওই সভা থেকে যে সিদ্ধান্ত হয়েছিল, মূলত জেলাগুলোতে ডেপুটেশন, মানে ডিএম এবং সভাধিপতির কাছে। কোনো জেলা সেটা ডিএম সভাধিপতির সঙ্গে, যেহেতু শিক্ষা কর্মাধ্যক্ষ বিষয়টা যেহেতু শিক্ষা সংক্রান্ত বিষয়, সেখানে আমরা শিক্ষা যে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষকেও আমরা এর সঙ্গে যুক্ত করে নিয়েছি। মানে অধিকাংশ জেলায় এই 3 জায়গাতে ডেপুটেশন দেওয়া হয়েছে। তো এবং সেই ডেপুটেশন গুলো যথেষ্ট উদ্দীপনার সঙ্গে হয়েছে। আমরা এই ডেপুটেশন কর্মসূচি যেটা গ্রহণ করা হয়েছে বিভিন্ন সংগঠন ঐক্যবদ্ধভাবে, এটা আমরা কখনোই যে সরকার বিরোধিতা করা নয়, সরকারের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে এই কর্মসূচিটা আমরা নিয়েছি। এবং এখানে কোথাও কোনো জেলাতে কেউ বলতে পারবে না যে এখানে সরকার বিরোধী কোনো স্লোগান উঠেছে বা সরকারের বিরুদ্ধাচরণ করা হয়েছে। সবটাই সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য করা হয়েছে। কারণ সরকার এই মুহূর্তে এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা এবং একাডেমিক সুপারভাইজাররা চরমভাবে বঞ্চিত। যে বঞ্চনা মানে বলতে গেলে মানে চোখ দিয়ে জল চলে আসছে। কারণ এই মুহূর্তে দেখুন যে এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকারা যারা এসএসকে কর্মরত তারা পায় মাত্র 11,145 টাকা, আর এমএসকে শিক্ষক শিক্ষিকারা পায় 14,522 টাকা। যেটা মানে দৈনিক হিসাবে ধরলে এসএসকেদের ক্ষেত্রে
আপনার 400 টাকাও পোজে না, আর এমএসকে এর ক্ষেত্রে ওই 500 টাকাও পুজছে না। তো সেই ক্ষেত্রে যদি হিসাব করে দেখা যায় যে একজন টোটোওয়ালা যে টোটো চালাই সেও অন্তত দিন গেলে 5 থেকে 700 টাকা ইনকাম করে। একজন রাজমিস্ত্রি যারা রাজমিস্ত্রির কাজ করে সাধারণ মানে রাজমিস্ত্রি তারাও দিনে 600 টাকা থেকে 700 টাকা রোজগার করে, এবং যারা একটু চেয়ে ভালো রাজমিস্ত্রি হাইফাই তাদের মাইনেটা 1000 টাকার ঊর্ধ্বে আছে। এই মতো অবস্থায় এসএসকেএমএসকে শিক্ষক শিক্ষিকা যারা মানুষ গড়ার কাজের সঙ্গে যুক্ত আছে তাদেরকে যে সম্মান ভাতা দেয় এটা লজ্জাজনক। তো আমরা স্বাভাবিকভাবে বলতে হয় যে পাড়া প্রতিবেশী বা সমাজে আমরা শিক্ষক হিসাবে পরিগণিত হলেও সবার সাধারণ মানুষ কিন্তু আমরা আমাদের মাস্টারমশাই বলেই ডাকে। তো সেই ক্ষেত্রে আমরা মাস্টারমশাই হিসাবেই তারা জানে, কিন্তু আমরা কত টাকা অনারিয়াম পাই সেটা তো তারা জানে না, আবার তাদেরকে বলা সম্ভব না, আমাদের বলতে গেলেও লজ্জা লাগে। তো সেই হিসাবে আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকেও আমরা অনেকেই মনে করি যারা জানে না যে তাহলে এরা ইনি মাস্টারমশাই তো ভালো রকম মাইনে পান, সেই হিসাবে আমাদের কাছ থেকে অনেকেই অনেক কিছু আবদার করে থাকে, মনে করে যে না এটা বা এর কোনো অভাব থাকতে পারে না, কিন্তু তারা এই উপলব্ধিটি করতে পারে না যে এই মাস্টারমশাইরা কি অভাবের মধ্যে দিন কাটাচ্ছে। সত্যি কথা বলতে গেলে কোনো রকমের সংসারটা চলে যাবে, কিন্তু যদি অধিকাংশ বাড়িতেই যে তার সন্তান থাকবে এবং সেই সন্তান নিশ্চয়ই বিশেষ করে এমএসকে সঙ্গে যারা যুক্ত আছে তাদের সন্তানরা এই মুহূর্তে হয়তো উচ্চ মাধ্যমিকের উপরে উচ্চ মাধ্যমিক স্তরে বা কেউ বিএ এম এ পড়াশোনা করছে, তাদের যে খরচ সেই খরচ চালানো এই মুহূর্তে সম্ভব নয়। তো সেই জন্য আমরা এই কর্মসূচির মাধ্যমে দিদির কাছে কলেজের আবেদন রেখেছি যে দিদি আমাদের বাঁচান, এই মুহূর্তে আমরা মানে আধপেটা খেয়ে যাবে চাইছি। তো আমরা এই কর্মসূচিটা এই হিসাবেই নিয়েছি যে আমরা কোনো সরকারের বিরোধিতা নয়, সরকারের দৃষ্টি আকর্ষণ করার উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে, এবং আগামী দিনে খুব শীঘ্রই ডিসেম্বরের মধ্যেই আমরা ডিসেম্বরের শেষ পর্যন্ত বা জানুয়ারি ফার্স্ট উইকে আমরা রাজ্যে একটা বড় কর্মসূচি গ্রহণ করব, সেটাও দৃষ্টি আকর্ষণের জন্যই। এবার তাতেও যদি আমাদের সরকার যদি কোনো কর্ণপাত না করে তাহলে পরবর্তী পদক্ষেপ আমরা সমস্ত সংগঠনের নেতৃত্বরা বসে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত গ্রহণ করব। স্যার, করোনাত অবস্থায় মারা যাচ্ছেন যেসব শিক্ষকরা, তাদের কি বেনিফিট রয়েছে? তাদের এই মুহূর্তে কোনো বেনিফিট নাই। যারা 65 বছর আমাদের এসএসকে বা এমএসকে এর ক্ষেত্রে 65 বছর সকলেরই ছিল, মাঝখানে একটা অপশন দেওয়া হয়েছিল 2020 সালে, বিগত শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি অনেক রকম আমাদের বুঝিয়ে কিছু অপশন বেশ কিছু শিক্ষক নিয়েছিল, সেটাও যেহেতু সরকার তার প্রতিশ্রুতি অনুযায়ী কথা রাখতে পারেনি তাই অনেকে আবার কেসের মাধ্যমে 65-তে ফিরে গেছেন। এই মুহূর্তে যে পজিশন দাঁড়িয়ে আছে আমাদের, যারা 65 অপশনে আছে তারা যদি 64 বছর 11 মাস 28 দিন বা 29 দিনও কাজ করে, অর্থাৎ 65 বছর যদি সম্পূর্ণ না করতে পারে তাহলে তারা কোনো রকম টার্মিনাল বেনিফিট 1 টাকাও পাবে না। মানে যদি কর্মরত অবস্থায় মারা যায়, মানে এর চেয়ে বেদনাদায়ক আর কিছু হতে পারে না। একজন মানুষ মরে যাওয়াটা তার অপরাধ নয়, বা যদি ভগবান তাকে যদি মৃত্যুর দিকে নিয়ে যায় সেক্ষেত্রে তার তো কিছু করার নাই, কিন্তু একজন শিক্ষক এমএসকে বা এসএসকে শিক্ষক শিক্ষিকা যদি কর্মরত অবস্থায় মারা যায় তার পরিবারটা একদম ভেসে যাচ্ছে, 1টি টাকাও সে পাবে না। তাহলে একটা পরিবারে যদি একমাত্র রোজগার একজন এমএসকে টিচার হয় তাহলে তার ফ্যামিলিটা কি অবস্থা হবে, এই দিদিমণিকে কলেজের অনুরোধ করছে এটা ভাবার জন্য। তাছাড়া আরেকটা বিষয় যেটা আমাদের খুব বেদনাদায়ক, যেটা হচ্ছে এই শিক্ষা কেন্দ্রগুলিতে 2010 সালের পর থেকে কোনো রকম কোনো নিয়োগ হয়নি, কোথাও একজন কোথাও দুজন টিচার এসে দাঁড়িয়েছে, এবং নিয়োগ না হওয়ার জন্য শিক্ষা কেন্দ্রগুলিতে ছাত্র সংখ্যা দিনের পর দিন কমে যাচ্ছে। এক কথায় স্কুলগুলো বন্ধের মুখে চলে গেছে। আগামী 2-3 বছরের মধ্যে অধিকাংশ স্কুল কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এই জায়গায় যদি মাননীয়া যদি দৃষ্টি আকর্ষণ না করেন তাহলে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে যারা বঞ্চিত হবে তারা হচ্ছে একদম সমাজের নিচু স্তরের মানুষগুলো, একদম সমাজে যারা নিচু স্তরের যে সমস্ত মানুষগুলো আছে, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, মজদুর মানুষ, তাদের ছেলেমেয়েরাই কিন্তু আমাদের এই শিক্ষা কেন্দ্রগুলিতে পড়াশোনা করে। আর যারা একটু উচ্চবিত্ত, বড় বড় ব্যবসায়ী, বড় বড় যারা চাকরিজীবী, তাদের ছেলেমেয়েরা সাধারণত এই মুহূর্তে সব বেসরকারি স্কুলে পড়াশোনা করছে, এবং হাজার হাজার টাকা প্রতি মাসে হয়তো 10,000, 15,000, 20,000 টাকা তারা খরচ করে তাদের ছেলেমেয়েদের পড়াশোনা করাতে পারবে বা করাচ্ছে। তো এই মুহূর্তে সরকারের এই দিকটা খুব বেশি করে নজর দেওয়া দরকার, যে তাহলে কি সরকার চাইছে না যে এই সমস্ত গরিব মানুষরা শিক্ষার আলো পাক? এই সমস্ত স্কুলগুলো তৈরি হয়েছিল একটা সময় যেখানে প্রত্যন্ত গ্রামে শিক্ষার আলো যায়নি, সেই সমস্ত এলাকায় গরিব মানুষদের ছেলেদের শিক্ষার আলোয়
নিয়ে যাওয়ার জন্য তদানীন্তন সরকার এই প্রকল্পটা চালু করেছিল। তাহলে এই সরকার কি সেই প্রকল্পটাকে বন্ধ করে দিতে চাইছে? আমাদের একটা বড় প্রশ্ন। তাহলে কি গরিব মানুষ বা খেটে খাওয়া মানুষদের ছেলেরা যাতে পড়াশোনা না করতে পারে, এটাই কি সরকারের উদ্দেশ্য? এটা আমাদের একটা বড় প্রশ্ন। তাই আমরা সংগঠনের পক্ষ থেকে দিদির কাছে করজোড়ে আবেদন যে শিক্ষা কেন্দ্রগুলি বাঁচিয়ে রাখতে, শিক্ষা কেন্দ্রগুলিকে সচল রাখতে আপনি অবশ্যই শিক্ষক নিয়োগের ব্যবস্থা করুন। এটা আমাদের সংগঠনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি। অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারের জন্য। আশা করছি সব শিক্ষকদের ধন্যবাদ। হবে। ধন্যবাদ।